Bachelor of Science in Disaster and Emergency Management, Shahriar Azad Abir. শুভেচ্ছা সকলকে টিটিএন বিশেষ আলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফুজ্জামান সাচিন। প্রতিবারের মতোই আজকে আমাদের সাথে আরো একজন বিশেষ মানুষ আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন, কথা বলবেন জনাব শাহরিয়ার আজাদ আবির। আপনাকে স্বাগতম জানাচ্ছি টিটিএন বিশেষ আলাপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু আমি যদি স্বল্প করে বলি যে কক্সবাজারের প্রথম কোন শিক্ষার্থী যিনি জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দেশের বাইরে থেকে ডিগ্রি অর্জন করেছেন। আহ, আপনার অনুভূতি কেমন? তার প্রশ্নটির উত্তর দেওয়ার পূর্বে আমি একটু আপনার সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আমি শাহরিয়ার আজাদ আবির। আমি আমার আন্ডারগ্রেড শেষ করেছি কভেন্ট্রি ইউনিভার্সিটি, ইমার্জেন্সি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে। 4 বছরের ডিগ্রি ছিল, আলহামদুলিল্লাহ কালকে আমার কনভোকেশন হয়েছে। আর খুবই ভালো 4টি বছর গেল এখানে। দেখি সামনে আমার জীবনে আরো কি কি আসে এই দুর্যোগ ব্যবস্থাপনা জন্য। যা যা করা দরকার দেখি সামনে আরো কি কি করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, এই যে ডিগ্রিটা অর্জন করেছেন আপনার অনুভূতি কেমন? যে হুম। প্রশ্নটা প্রথমে করেছি। এটা খুবই আনইউজুয়াল একটা ডিগ্রি, কেউ সাধারণত করে না। আমাদের এখানে প্রায় আমাদের ইউনিভার্সিটিতে প্রায় লক্ষ অধিক, অলমোস্ট 2 লক্ষ স্টুডেন্ট রয়েছে। তার মধ্যে আমাদের ক্লাসে আমার এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিগ্রিতে মাত্র আমরা 15 জনের মতো ছিলাম। দ্যাট মিনস আহ তেমন বেশি জনপ্রিয় না ইয়াং জেনারেশনের মধ্যে এই ডিগ্রিটা। কিন্তু আমার মনে হয় ভবিষ্যতের জন্য এই সমস্ত ডিগ্রি খুবই প্রয়োজন। আর যেটা জানতে চাইছেন অনুভূতি, অনুভূতি তো খুবই ভালো, কারণ স্নাতক ডিগ্রি অর্জন করেছি। সামনের আরো যত প্রতিকূলতা আসবে তার জন্য আমাকে আমার ইউনিভার্সিটি অবশ্যই রেডি করে দিয়েছে। দেখি সামনে আমি কি করা যায়। আহ শুনে খুব ভালো লাগলো। প্রথমে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কক্সবাজারের ইসলামপুর থেকে আপনার বেড়ে ওঠা, ইসলামপুর আপনার বাসা। এই ইসলামপুর একটি উপকূলীয় অঞ্চল। আসলে এই অঞ্চলগুলো সবসময় ঝুঁকির মধ্যে থাকে। তো এই যে ইসলামপুরের বিষয়ে যে ইসলামপুরের কারণে কি আসলে এই পড়াশোনার পিছনে এই আগ্রহটা, এই বিষয়টা নিয়ে পড়াশোনার পিছনে আগ্রহটা সৃষ্টি হয়েছে কিনা? শুধুমাত্র ইসলামপুর না, আমার এই ডিগ্রিটার প্রতি আকর্ষণ ছিল কারণ পুরো বাংলাদেশটাই ঝুঁকিপূর্ণ। আমি কখনো ঘূর্ণিঝড়কে ঠেলে ফেলে দিতে পারবো না। আমার দেশে ঘূর্ণিঝড় আসবে, ভবিষ্যতেও আসবে, অতীতেও এসেছিল। এটাকে কেমনে মিটিগেট করতে হবে, কেমনে মানুষকে ভালো মতো করে শিখিয়ে আহ এডুকেট করে এটা থেকে বেঁচে থাকতে পারবো, এটাই হচ্ছে দুর্যোগ মোকাবেলা করণ যেই সিস্টেমটা রয়েছে। এই নতুন করে সিস্টেম তৈরি করার জন্যই এই ডিগ্রিটা আমি করেছি। আহ খুবই দারুণ, দারুণ আপনার চিন্তা ভাবনা। আমি একটু আরেকটু পিছনে যদি যেতে চাই, তাহলে ছোটবেলায় আসলে কি স্বপ্ন দেখতেন? এরকম কোনো পরিকল্পনা ছিল কিনা ছোটবেলা থেকেই? ছোটবেলায় তো আসলে সবার ছোটবেলায় তো কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এই সমস্ত স্বপ্নই দেখে, কেউ অ্যাস্ট্রোনট। আসলে সবার তো স্বপ্ন আর পূরণ হয় না। আর আমি মনে করি না সবার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে এই বিশ্বে। আমাদের দেশে অবশ্যই যথেষ্ট ডক্টর ইঞ্জিনিয়ার রয়েছে। আমাদের কাব্যিক মানুষ দরকার, ফিলোসফার দরকার, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য মানুষ দরকার। সেই জন্য ছোটবেলার যে স্বপ্ন তা তো পূরণ হয়নি, এখন এটা পূরণ করলাম যেটা। আচ্ছা, এখন বড়বেলায় যেহেতু এসেছেন, এখন আসলে কি ভাবছেন? কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এখন বড়বেলায় এসে?
উম বড়বেলায় যেহেতু বাংলাদেশ খুবই ঝুঁকিপূর্ণ একটা দেশ, দুর্যোগ মোকাবেলা করার জন্য, এবং জিও পলিটিক্যালি খুবই আমাদের সিচুয়েশনটাই এরকম যে আমাদের উপর দুর্যোগ আসবেই আসবে। কারণ বে অফ বেঙ্গল থেকে অবশ্যই আমাদের কাছে প্রতি বছর 2-3টা ঘূর্ণিঝড় আসবে আসবে। আর যেহেতু পুরা হিমালয়ের পানি আমাদের মাঝখান দিয়ে বয়ে যায়, বাংলাদেশের মাঝখান দিয়ে, তাহলে আমাদের দেশে বন্যা হবেই হবে। এটা এটা আল্লাহর পরিকল্পনাই এরকম, আমাদের দেশে ঘূর্ণিঝড় হবে, বন্যা হবে এবং ভূমিকম্প হবে। এখন এটাকে নিয়ে ভয় পেলে তো হবে না, এটাকে কেমনে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটার জন্য কাজ করবো ইনশাল্লাহ। এটাই আমার স্বপ্ন, বাংলাদেশকে আর একটু ভালো করে গড়ে তুলবো দুর্যোগ মোকাবেলা করার জন্য। দারুণ। আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলাপে এসেছি সে বিষয়টা নিয়ে আসলে আহ কথাগুলো হচ্ছে, আমরা একটু কথা বলতে চাই যে নিজ এলাকা সহ দেশের যে সকল দুর্যোগ ব্যবস্থাপনায় কি কোনো ধরনের ভূমিকা রাখতে চান কিনা আপনি দুর্যোগ ব্যবস্থাপনায়? বাংলাদেশে আসলে আমি আহ বাংলাদেশের উপরে আমার কোর্সের যে সমস্ত কাজ ছিল তাই করেছি, এবং বাংলাদেশের মানুষ অনেক রিজিলিয়েন্ট বলা যায়, এবং বাংলাদেশের যে আর্লি ওয়ার্নিং সিস্টেম গুলো আছে তা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। যদিও বাংলাদেশের মানুষ তা জানে না হয়তো, কারণ যেটা যার কাছে ভালো, সবচাইতে ভালো থাকে সেটা সে দেখে না। আহ, কিন্তু বাংলাদেশের যে আর্লি ওয়ার্নিং সিস্টেম গুলো রয়েছে বন্যার জন্য এবং ঘূর্ণিঝড়ের জন্য, তা ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু লোক মানুষ, যে লোকালয়ের যে মানুষগুলো রয়েছে তাদের কাছে সেই খবরটা সঠিক টাইমে পৌঁছায় না। আমার অফিস থেকে বলে দিয়েছে হ্যাঁ আমার এখানে ঘূর্ণিঝড় আসছে, কিন্তু মানুষ এডুকেটেড না যে আমার ঘূর্ণিঝড় আসতেছে, আমার বন্যা হবে, এই সমস্ত জিনিস নিয়ে মানুষ এডুকেটেড না। আমার অফিস আদালত সব আছে আর্লি ওয়ার্নিং সিস্টেম দেওয়ার জন্য, কিন্তু মানুষ এডুকেটেড না। আমার মনে হয় আমি এই কাজ, এই জিনিসটার উপর কাজ করতে পারি ভবিষ্যতে। মানুষকে এডুকেটেড করতে হবে যে বাংলাদেশের কাছে এত একটা ভালো সিস্টেম রয়েছে, তা কেমনে আরো কাজে নিয়ে আসা যায়। আমরা সবসময় আসলে একটা বিষয় দেখি যে যখনই আমরা হাওয়া দপ্তর থেকে, আবহাওয়া অফিস থেকে সিগন্যাল পাওয়ার পরে কিন্তু আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু হয়। আপনার কি মনে হয় হুম। আসলে কেমন ব্যবস্থা নিয়ে রাখা উচিত আমাদের যে দেশের ব্যবস্থাপনা আছে সেখানে এই দুর্যোগ মোকাবেলার জন্য? যে আমি এটার জন্য একটা জাপানের একটা উদাহরণ দিব। জাপানে মানুষ, একটা শিশু যখন বড় হয়ে ওঠে, আহ, তাদের কালচারের মধ্যেই ভূমিকম্পের যে, ওদের দেশটা তো আসলে ভূমিকম্প প্রবণ দেশ, ওদের কালচারটাই এরকম, ছোটবেলা থেকে ওরা শিখে আসছে ভূমিকম্প হলে কি করতে হবে, কোথায় মাথা রাখতে হবে, কি করতে হবে, সুনামি হলে হলে কি করতে হবে, ওটা ওদের কালচারের মধ্যেই আছে। ওদের আর্লি ওয়ার্নিং সিস্টেমটাও অনেক ভালো, এবং ওদের আর্লি ওয়ার্নিং সিস্টেমটা ওদের কালচারের সাথে মিশে গেছে। সেই জন্য তা ওদের ওইখানে যদি কোনো দুর্যোগ হয়, ভূমিকম্প, বন্যা এবং সুনামি হয়, অত প্রাণহানি হয় না। জানের জানের হানি হয় না, মালের হানি হোক, এটা কোনো অসুবিধা নাই। মালের হানি, মাল হারাইছে মাল আসবে, কিন্তু জানের হানি হয় না। আমার যেটা কিন্তু বাংলাদেশের সমস্যাটা এখানে, সবকিছুই আছে, হাওয়া অফিস আছে, কিন্তু আমাদের কালচারের মধ্যে যে বন্যার জন্য যেভাবে আমাদের রেজিলিয়েন্ট হয়ে গড়ে উঠতে হবে, এটা নাই। আমরা শুধু যখন হাওয়া অফিস যখন 10 নাম্বার 9 নাম্বার সিগন্যাল দেয়, তখন আমরা হুড়ুদুড়ু করে লেগে লেগে যাই কি করতে হবে কি করতে হবে না। কিন্তু আমাদের এটা একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে জনগণকে শিক্ষিত করে তুলতে হবে ছোটবেলা থেকে। এটা যেন, যেমন কোনো একজন মুসলমান তার মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ লেগে থাকে, তেমন আমি মনে করি যদি জানমাল জানমাল বাঁচাতে হয় দুর্যোগ থেকে, এই আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং মানুষকে এডুকেটেড করার সিস্টেমটা
ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে, আহ, প্রাইমারি স্কুল লেভেল থেকে। খুব দারুণ আহ, পরিকল্পনা এবং আমরা উপদেশ বলতে পারি। আসলে এই যে বাংলাদেশের মানুষ, আপনার বাংলাদেশে আপনার পরিবার, তাদের জন্য পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য আসলে সর্বশেষ কি বার্তা আসলে দিতে চান এখন পর্যন্ত? বাংলাদেশের মানুষ একটাই বার্তা, সেটা জেনেরিক আমার মতে, প্যাশন ফলো করতে হবে। আমার কেউ, আমার পরিচিত বড় ভাই বললো সিএসসি করো, সিএসসি করলে অনেক ভালো ভবিষ্যৎ। না, ওটা তো আমার প্যাশন না। আমার প্যাশন হতে পারে আর্ট, আমার প্যাশন হতে পারে কবিতা লেখা। সবাই, আমি প্রথমেই বলেছিলাম, সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হলে কাব্যিক কে হবে, সাহিত্যিক কে হবে, ফিলোসোফার কে হবে? আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্ম যাই আসুক, তারা যেন নিজের প্যাশনটা ফলো করে ভিতর থেকে। ওইটাই আমার আহ, আহ, নতুন অসংখ্য প্রজন্মের জন্য ধন্যবাদ এবং বার্তা। আবারও আপনাকে অভিনন্দন। দেশের গৌরব অর্জন করেছেন আপনি, এবং কক্সবাজার থেকে প্রথম কোনো মানুষ, প্রথম কোনো শিক্ষার্থী যিনি বিদেশ থেকে এই জরুরি ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। অভিনন্দন আপনাকে, এবং আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে খুবই 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 অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ অনেক।